হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ টেক টং, যেখানে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে ক্যাজুয়ালি আড্ডা দিই। তো আজকে অনেকদিন পরে হয়তো আমরা তিনজন একসাথে আসছি। মাঝখানে আমাদের যে সলিডের সিরিজটা গিয়েছে সেখানে মিলে আমরা দুইজন করে করেছি। আর অলসো আমাদের বছরের শেষ ছিল, সো অনেকে ছুটিতে ছিলাম, এই জন্য সবাই হয়তো অ্যাভেলেবল ছিলাম না। তো কেমন বছর শুরু হচ্ছে, কেমন যাচ্ছে সাব্বির, শিহাব? So far so good, nothing to complain about. মানে মাঝখান দিয়ে ছুটির সময় কিছুদিন গায়েব হয়ে গেছিলাম, তাই প্রোডাকশনে বাড়ি বুড়ি খেয়ে ডাকটাক পড়ছে। বাট এক্স্যাক্টলি, আসলে আমি এটাও আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা যখনই কখনো একটু ভ্যাকেশন নিতে যাই, দেখি যে লিটারালি ভ্যাকেশনের সময় আপনার প্রোডাকশন মেশিন বসে যাবে, অথবা কিছু একটা হবে যে আপনাকে ভ্যাকেশনের মধ্যে কোনোভাবে আপনাকে একটু একবার আপনার ল্যাপটপ খুলতে হবেই। সো আমার মনে হয় অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিকল করতে পারে, তাই না? যে আপনি যখন অফিসে আসেন তখন কিচ্ছু হয় না, একেবারে সব স্মুথলি চলে, সব 200 দেয়। আপনি জাস্ট যেদিন ছুটি নেবেন, যেদিন আপনি বাসায় যাবেন বা গ্রামের বাড়িতে বাসে উঠছেন মাত্র গাবতলী থেকে, তখনই হচ্ছে 500 দেয়া শুরু করবে আউট অফ নোওয়্যার। আই ডোন্ট নো ওয়াই। সেটাই, এমন মানে নোন ফিচার সব কাজ করতেছে, যেদিন ডেপ্লয় দেওয়া হবে সেই দিন টেস্ট ফেল করতেছে, সব সেদিন ডিপেন্ডেন্সি পাইতেছে না। প্যাকেজ যেটা জীবনেও যে প্যাকেজটার ব্যাপারে আমরা চিন্তা করি না, সেই প্যাকেজ খুঁজে পাইতেছে না। ওয়াই খুঁজে পাইতেছে না? বুঝলাম না, গতদিন হচ্ছে প্যাকেজ, কিন্তু গতদিনও ছিল, আজ ছিল। বিল সব সবুজ, একটাও বিল লাল নাই তাও সামহাউ। সেটাই। সো মানে এই যে টকিং অফ প্রোডাকশন সিস্টেমস, তাই না, যে প্রোডাকশনে গেলে এই জিনিসগুলো হয়, এটা নিয়ে আজকে আমরা একটু আড্ডা দিব। যে মানে প্রোডাকশন রেডি কোড বা প্রোডাকশন রেডি কোড বেস বলতে আসলে আমরা কি বুঝি আমাদের পার্সপেক্টিভ থেকে, এবং আমাদের কাছে কি মনে হয় যে আসলে একটা প্রোডাকশন রেডি কোড বেসে কি কি জিনিস থাকা উচিত, কিভাবে থাকা উচিত, বেস্ট প্র্যাকটিস গুলো কি, এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আমরা শুরু করি। ফার্স্টে আমি যদি শুরু করি যে প্রথমে আসলে প্রোডাকশন রেডি কোড বেসের স্টার্টিংটা হয় কিভাবে। ডেফিনেটলি একটা কোড বেস থেকে আমরা আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করি, এরকম একটা ভার্সন সিস্টেমে থাকে। তো প্রথম যেই জিনিসটা আমাদেরকে আসলে দেখতে হয় সেটা হচ্ছে যে আমার যে রিপোজিটরিটা থাকবে সেখানকার প্রজেক্টের স্ট্রাকচারটা আমি কিভাবে করব। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, কারণ এটা থেকে আমার মোটামুটি প্রজেক্টের হেলথ, আমার যে ডেভেলপাররা কাজ করছে তাদের কিরকম এক্সপিরিয়েন্স, কিরকম প্র্যাকটিস গুলো ইউজ করা হচ্ছে সেটা বোঝা যাবে। মোটামুটি একটা কোড বেসে ফার্স্টে যদি কেউ ঢুকে প্রজেক্ট স্ট্রাকচারটা দেখে, ওটা দেখেই মোটামুটি কোড বেসের কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। তো আসলে আমরা এই যে এই প্রজেক্ট স্ট্রাকচারটাতে মানে কোন কোন জিনিসটাকে মনে করছি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে ফার্স্টে আমার অর্গানাইজেশনটা কি হবে, আমি আসলে কোন ফোল্ডার গুলো কিভাবে করে রাখবো, আমার কোন ক্লাস কোন স্ক্রিপ্ট গুলো একসাথে রাখবো, কোনগুলো আলাদা ফোল্ডারে রাখবো, এই জিনিসগুলো নিয়ে আমাকে একটু ফার্স্টে চিন্তা করে ফেলতে হবে। যেমন আমরা যারা লেয়ার আর্কিটেকচারে ব্যাকএন্ডে কাজ করি, সেখানে আমরা সার্ভিস এক জায়গায় রাখি, ডেটা অ্যাক্সেস লেয়ার এক জায়গায় রাখি, কন্ট্রোলার এক জায়গায় রাখি, এবং অলসো আমাদের যদি কিছু ডিপেন্ডেন্সি লিভ থাকে সেগুলো হয়তো আমরা ওই জারগুলা না নিয়ে এসে মেভেন বা গ্রেডল কোনো একটা সিস্টেমের থ্রুতে আনি, এবং আমরা যদি কোনো ইউটিলিটি হেল্পার ক্লাস থাকে সেটার জন্য আলাদা একটা প্যাকেজ বা মডিউল হয়তো বানাই। সো এই যে জিনিসগুলো, যেমন দেখা গেল আমার কোন একটা সার্ভিস লেখার জন্য আমার কাছে একটা ফাইল ইউটিলিটি দরকার হচ্ছে, যে আমার লোকাল ডিরেক্টরিতে কিছু একটা পড়তে হচ্ছে বা কিছু, আমার একটা ফাইল লিখতে হবে। তো এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট যে আমার ফাইল ইউটিলিটিটা হয়তো আমরা ওই ফোল্ডারের সার্ভিসের মধ্যে লিখবো না, কারণ আমাদেরকে এই ফাইল ইউটিলিটিটা হয়তো অন্য কোনো সার্ভিস বা অন্য কারো দরকার হতে পারে। সো আমাকে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাই ওই ইউটিলিটিটাকে লিখতে হবে। কমন, এই যে কোডের কমন, এক্স্যাক্টলি কমন বা কোড নামে কোনো একটা প্যাকেজ নাম দেওয়া হচ্ছে, নামটাও খুব কমন আসলে। সেটাই। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে হবে যখন আমরা প্রজেক্টের স্ট্রাকচার করবো। সো প্রত্যেকটা প্রজেক্টে একটা বয়লারপ্লেট বা টেমপ্লেট থাকে যেটা আমরা বানায় রাখি, ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন বা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন হলে যেমন সাব্বির হয়তো আরো কিছু অ্যাড করতে পারবা, যে কম্পোনেন্ট গুলো আলাদা করে রাখার বা অন্যান্য জিনিসগুলো আলাদা করে রাখার। কনসেপচুয়ালি ওরকমই, যে আমার আসলে কনসার্ন গুলো যাতে ঠিকমতো গুছানো হয় এবং এটা কেন আসলে ইউজফুল হয় সেটা নিয়ে যদি একটু বলি। যেমন ফ্রন্ট এন্ডে একটু জাস্ট বলে নেই টুকটাক, যেমন আমরা যে কম্পোনেন্ট ওয়াইজ আলাদা করি, ইউজুয়ালি ফ্রন্ট এন্ডে কি হয় আসলে পেজ এক জায়গায় থাকে, কম্পোনেন্ট আরেক জায়গায় থাকে, বা আমরা যদি একটা সিঙ্গেল পেজ অ্যাপ না হয় আসলে এটা মানে আরো কমপ্লেক্স যদি অ্যাপ নিয়ে কাজ করা হয় আমাদের, তখন হচ্ছে আমরা ইউজুয়ালি হচ্ছে মডিউল ওয়াইজ ভাগ করে নিই।
বা স্ক্রিনস ওয়াইজ বা মডিউল ওয়াইজ স্ক্রিন ওয়াইজ ভাগ করে নিই, এবং সেই অনুযায়ী হচ্ছে কিছু কমন রিউজেবল কম্পোনেন্ট যেগুলো থাকবে সেই মডিউলের আন্ডারে সেটা এক জায়গায় থাকবে, এবং কিছু স্ক্রিন যেগুলো সেই মডিউলের আন্ডারে সেটা একটা ফোল্ডারের আন্ডারেই এভাবে হায়ারার্কিক্যাল ভাবে রাখা হয় আর কি। এবং মানে যেটা হয় কি, যেগুলো আসলে ভ্যারিয়েবল হয়, মানে রিফ্যাক্টরও করা যায়, ইজিলি মুভ করা যায়। আমার যদি একটা জিনিস যেটা আমি একটা মডিউল ইউজ করতাম, যেটা আসলে আমি হয়তো বা রিউজেবল হইতে পারে, তখন আমি ওইটাকে আসলে একটা কমন জায়গায় নিয়ে আসলাম, এটাকে রিউজেবল করাটাতে হেল্প করে। সো আরেকটা, এটা সর্ট অফ ওয়াই, ওয়ান অফ দ্য রিজনস ওয়াই। আরেকটা রিজন ওয়াই হতে পারে যে আমরা মানে যখন বড় হবে, প্রজেক্ট আসলে এক সাইজ থাকে না, ন্যাচারালি আসলে বড় হতে থাকে আস্তে আস্তে। যত বেশি ফাইল অ্যাড হবে, যত বেশি সার্ভিস বা যত বেশি লজিক অ্যাড হবে, আমার আসলে কোড বেসটা আস্তে আস্তে বড় হতে থাকবে। সো and that's always a huge challenge for any team, আমরা যে কোনো টিমে হোক, মানে বা যে কোনো প্রজেক্ট হোক, বড় হইতে যখন থাকবে তখন এট ওয়ান পয়েন্ট গিয়ে মনে হবে যে হ্যাঁ, আমার তো আসলে কোড বেসটাতে নেভিগেট করতে আমার খুব টাফ হচ্ছে, একটা জিনিস খুঁজে পাইতে খুব অসুবিধা হইতেছে। বাট যদি একটা প্রপার স্ট্রাকচার থাকে, কনসিস্টেন্ট ভাবে যদি জিনিসটা অর্গানাইজ করা থাকে, তাহলে আসলে জিনিস মানে যে কোনো কিছু খুঁজে বের করতেও ইজি হবে। আর আমরা যদি কিছু অ্যাড করতে চাই, মানে নতুন কিছু একটা যদি করতে চাই, তাহলে আসলে কিভাবে করতে হবে সেটার একটা ইন্ডিকেশন থাকবে, যাতে আমার আসলে মানে কনসিস্টেন্টলি একটা কনভেনশন অনুযায়ী ফলো করা হয়। So that helps both putting in new stuff and also finding old stuff, and also managing the growth of the project. Right. So এই যে প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে কথা বললাম, প্রজেক্ট স্ট্রাকচারে আমাদের মোস্ট অফ দ্য টাইম অলওয়েজ দেয়ার শুড বি এ ফোল্ডার কল লগর বা লগিং, তাই না? যে আসলে লগিং নিয়ে একটা ফোল্ডার থাকে যেখানে আসলে লগিং রিলেটেড অনেক কাজকর্ম আমরা করি, ওটাকে সেপারেট করি। তো এই লগিং জিনিসটা একটা প্রোডাকশনালি কোড বেসে কেন ইম্পর্টেন্ট বা কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, সে কিছু বলবা নাকি? থ্যাংক ইউ রাসিফ ভাই। আপনারা বলছিলেন যে কোডের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। সো সবকিছুর জন্য আমরা তো সাবির ভাই বললেন যে কেন কোডের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি কোডের স্ট্রাকচারটা খুব ভালোভাবে কোড করলাম, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আমার অ্যাপ্লিকেশনে আসার পর বা অ্যাপ্লিকেশনটা রান টাইমে কি কি হচ্ছে সেটা যদি আমি না বুঝতে পারি, তাহলে কোনো এরর বা কোনো একটা রিকোয়েস্টের লাইফ সাইকেল, সেগুলো আমি কিছুই বের করতে পারবো না, কোনো কিছু ডিবাগ করতে পারবো না। সো লগিংটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আমার কোনো এরর হইলে আমি কিভাবে মানে দেখতে পারবো যে আসলে কোন জায়গায় এরর হয়েছে। এটা হচ্ছে শুধু এররের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও, যেমন ধরেন আমার প্রপার একটা জায়গা থেকে একটা ইউজার যখন রেজিস্ট্রেশন রিকোয়েস্ট করছে, সে প্রপার জায়গাগুলোতে ফলো করে গেছে কিনা। অনেক সময় লগিং এর উপরে কিন্তু লগিং এর ডাটাগুলোকে নিয়ে আমরা বিভিন্ন রকম ড্যাশবোর্ড বানাই। সো এই জন্য আসলে লগিংটা খুব ইম্পর্টেন্ট। এখন লগিংটা কি? লগিং হচ্ছে যে আমি আমার অ্যাপ্লিকেশনে বিজনেস অনুযায়ী বিভিন্ন জায়গায় লগ বসাবো, যে আমার এখানে এটা হয়েছে, এটা এখানে হয়েছে। সো এই লগগুলোর সাধারণত লগগুলোর অনেকগুলো লেভেল থাকে, ইনফো লগ থাকে, ডিবাগ লগ থাকে, এক্সেপশন লগ থাকে। সো এরর হলে এক্সেপশন লগ বা এরর লগ সামথিং, এবং আমাদের ডিবাগ পারপাসে আমরা ডিবাগ লগ দিই, যেটা আমরা পরবর্তীতে টার্ন অফ করতে পারি। সো সাধারণত যে বিজনেস যে পাথটা, যে আমাদের বিজনেস জানা দরকার, যে ইউজার এখানে আসছে, তারপর তার এই ইউজারের আইডিটা নিয়ে আমরা ডাটাবেজে কল করছি। সো এই যে বিজনেস ব্যাপারগুলা, এবং এখান থেকে নেওয়ার পর আমাদের কিছু হয়েছে, এই ব্যাপারগুলোকে আমরা হয়তো ইনফো লগ দিই। তারপর কোনো এরর হয়েছে, ডাটাবেস থেকে বাড়ি খাইছে, বা কোনো একটা অন্য একটা সার্ভিসে কল করতে গিয়ে বাড়ি খাইছে, সেগুলোতে আমরা এরর দিই এবং সেখানে এক্সেপশন গুলাকে আমরা এরর মেসেজ গুলাকে অ্যাড করি। সো এইগুলো হচ্ছে অ্যাপ্রোচ হওয়া উচিত, আমার প্রপার লগিং জিনিসটা থাকা উচিত, এবং প্রত্যেকটা বিজনেস লগ গুলা ইনফো লগ, এরর লগ বা এক্সেপশন লগ এরকম। আর যেটা আমার মনে হয় বেস্ট প্র্যাকটিস এখানটায় লগিং এর ক্ষেত্রে, যে লগিং এর কনফিগ গুলা আমার একটা সেন্ট্রালাইজ জায়গায় জানি থাকে। যে কারণ হচ্ছে যে আমি যে কোনো সময় আমি কন্ট্রোল করতে চাই যে আমি এখন ইনফো লগ দেখতে চাই কিনা, আমার ড্যাশবোর্ড যেখানে এটা হয়তো বা ইএলকে স্ট্যাক হইতে পারে, এটা অন্য মানে মেবি কোনো নরমাল স্টোরেজ হইতে পারে, অ্যামাজনের ক্ষেত্রে S3, অ্যাজুরের ক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমি যাতে এটা কন্ট্রোল করতে পারি যে এখন কোন লগ গুলো হবে, অনেক সময় লগ ভরে যায়, সো তখন আমরা হয়তো ডিবাগ লগটা অফ করি। সো কনফিগটা জানি এক জায়গায় থাকে, এবং লগগুলো কোন জায়গায় পারসিস্ট হবে, এটা কি আমরা এই লগগুলোকে আরেকটা স্ট্রিমে দিয়ে দিব, নাকি এই লগগুলো কনসোল লগ হবে, নাকি লগগুলো ফাইল লগ হবে, সেই জিনিসটা যাতে আমাদের একটা জায়গায় হ্যান্ডেল থাকে, এবং আমাদের কোডের কোনো জায়গায় কিন্তু এই কনফিগারেশন যেন না থাকে। এটাই হচ্ছে আসলে লগিং এর প্রয়োজনীয়তা এবং এটা বেস্ট প্র্যাকটিস। মেক সেন্স। সেটাই। সো মানে শেয়ার যেটা বলছিলা যে লগ থেকে অনেক ড্যাশবোর্ড বানানো হয়, সো লগটা আমি হয়তো অনেক জায়গায় লিখছি কিন্তু আসলে ডাম্প করে যাচ্ছি, যেটাতে আমি আসলে এটা কোয়েরিবল না, সেটা খুব একটা হেল্প করবে না হয়তো। আমার যখন একটা মানে মিশন ক্রিটিক্যাল একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমি কোয়েরি করতে চাই যে আমার যাতে একটা নির্দিষ্ট টাইম স্প্যানে, বা তুমি যেটা বললা বিভিন্ন টাইপের লগে এই জিনিসটা আমি দেখতে চাই, সো এইভাবে করে রাখা প্র্যাকটিস করাটা অবশ্যই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে একটু সিস্টেমটা যখন বড় হবে তখন ওভারঅল
ট্রেসেবিলিটিটা যাতে মেনটেন হয়। সো আমার তো আপনি যেটা শেয়ার ফার্স্টে বলছিলাম যে আমার হয়তো একটা ইউজার সাইন আপ করলো, সো একটা ইউজারের যে লাইফ সাইকেলটা সেটা অ্যাক্রস ডিফারেন্ট সিস্টেমস কিভাবে কথা বলতেছে সেটা আমি দেখলাম। আমার একটা অ্যাপ্লিকেশনে 4-5টা মাইক্রো সার্ভিস আছে আলাদা আলাদা। সো একটা সার্ভিস হচ্ছে কোনো একটা কমিউনিকেশনে একটা বটলনেক ক্রিয়েট করতেছে। সো আমাকে এটা ট্রেস করতে পারতে হবে যে পুরো ইউজারের জার্নি 4-5টা সার্ভিসে ফেরত আসলো, কিন্তু মাঝখানে যে সার্ভিসটা 2 মিলি সেকেন্ড বেশি বা কিছু সেকেন্ড বেশি সময় নিচ্ছে সেটা আমার কাছে লগিং যেটা শিহাব বলল না থাকলে কিন্তু আমি ওকে ওই কালপিটটাকে বের করতে পারবো না। এক্স্যাক্টলি রাইট। সো শিহাব ভাই যেটা বলতেছিল এক্সেপশন নিয়ে, সেটার সাথে আরেকটা মানে কাইন্ড অফ পয়েন্ট যে লগিং এর সাথে জিনিসটা সর্ট অফ কাপলড হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এবং একটা প্রজেক্টের বা কোড বেজের মধ্যে এক্সেপশন হ্যান্ডলিং আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটার মিনিংটা কি আসলে, এক্সেপশন হ্যান্ডলিং জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের পুরো কোড বেজের মধ্যে যদি কোনো টাইপের এরর হয় বা যদি কোনো টাইপের এক্সেপশন থ্রো করা হয় বা এরর থ্রো করা হয়, সেই জিনিসটা যাতে আমরা হচ্ছে প্রপারলি হ্যান্ডেল করতে পারি। এবং এই প্রপারলি হ্যান্ডেল করাটা মানে কি আসলে, আমার ধরেন আমি কোনো এপিআই নিয়ে কাজ করতেছি বা কোনো ব্যাকগ্রাউন্ড জব নিয়ে কাজ করতেছি, আমার প্রসেসটা চলতেছে বা কোডটা চলতেছে, কোনো কারণে কোডটা ফেল করলো, আমার প্রসেস বা অ্যাপ্লিকেশন যাতে বসে না যায় বলতে হচ্ছে যাতে ফেল না করে, এবং উই হ্যাভ টু ডু সামথিং টু স্টার্ট ইট ব্যাক আপ, এটা যাতে না করতে হয়। এটাকে বলে হচ্ছে গ্রেসফুলি ফেল করা আর কি। মানে আমাদের উই হ্যাভ টু, মানে যেটা ইউজুয়ালি করা হয় যে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে র‍্যাপ করা হয়, কিন্তু কোথায় ট্রাই ক্যাচ ব্লক দিব সেটা হচ্ছে মোর অফ ইমপ্লিমেন্টেশন ডিটেইল, সেটাতে না গেলাম। বাট আমার আসলে কোনো না কোনো ভাবে আমার এক্সেপশন গুলোকে ম্যানেজ করার একটা ওয়ে থাকতে হবে যেখানে আমি আসলে গ্রেসফুলি সিস্টেমটাকে ম্যানেজ করতে পারি, সিস্টেমের এররগুলোকে ম্যানেজ করতে পারি। আরেকটা জিনিস আমি সাবিব এখানে সরি আপনি কন্টিনিউ করেন। জাস্ট লাস্ট যে পয়েন্টটা হচ্ছে, যদি এপিআই রিলেটেড কাজ কারবার করি সো বা সিস্টেম লেভেলে যদি করি, আমাদের আসলে সেন্ট্রাল এক্সেপশন হ্যান্ডলিং যদি একটা জিনিস থাকে, মানে হচ্ছে আমি সিস্টেমের যে কোনো জায়গার থেকে হচ্ছে আমি একটা এক্সেপশন থ্রো করব বা একটা এরর থ্রো করব। সাধারণত গুড প্র্যাকটিসে যেটা হয় ইন্ডাস্ট্রিতে, যে আমরা হচ্ছে নিজেদের এক্সেপশন ক্লাসগুলোকে বা নিজেদের এক্সেপশন টাইপগুলোকে ডিফাইন করে নেই কাস্টম ভাবে, যখন যেটা দরকার, যেমন ডেটাবেস এক্সেপশন অথবা রেস্ট কি বলে এইচটিটিপি সার্ভিস এক্সেপশন বা অন্যান্য ইউজ কেস অনুযায়ী যেগুলো দরকার। তো সেই অনুযায়ী যদি আমি এক্সেপশন থ্রো করি, কোন সময় কি করা উচিত এটা যাতে সেন্ট্রালি ম্যানেজ হয়, এটা একটা ইউজুয়ালি দিস ইজ ওয়ান ওয়ে টু ডু ইট, দিস ইজ ইউজুয়ালি গুড প্র্যাকটিস টু ডু ইট ইন আ সেন্ট্রাল ওয়ে। এবং সেটার ক্ষেত্রে আমরা সেন্ট্রালি যদি জিনিসটাকে ম্যানেজ করতে পারি, আমরা আসলে এরর লগিংটাকেও সেন্ট্রালাইজ করে ফেলতে পারি, কাইন্ড অফ গোইং ব্যাক টু এক্স্যাক্টলি। আমি এখানে যে জিনিসটা আসলে অ্যাড করতে চাই যে এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা কেন এক্সেপশন হ্যান্ডলিংটা করব, কারণ আমার কোন জায়গায় অ্যাপ্লিকেশনে কোনো এরর হয়েছে, সেই এররটা কিন্তু অন্য একটা সিস্টেম জেনে যাবে। আমি আমার ডাটাবেজের ফরেন কি নাই এইটি এররটা পাস করতে করতে যদি আমি ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট দেখাই দেই টোস্টারের মাধ্যমে, তাহলে কিন্তু আসলে জিনিসটা ভালো হবে না, তাই না? সে জেনে গেল যে আমি কোন ডাটাবেজ ইউজ করতেছি, আমার ফরেন কির প্রবলেম, কারণ মাইগ্রেশন করা হয় নাই। সো এইটাই মানে আমি র‍্যাপ করে করে রাখবো যে আমার এররটা আমি জানবো, আমি এরর হইলে হয়তো বা আমার কোন একটা জায়গায় ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যেখানে কিছু রিকোয়েস্ট গুলো এরর খাচ্ছে, তখন আমি গিয়ে দেখবো। কিন্তু এই জিনিসগুলোকে আমরা সামহাউ একটা এররটাকে ক্যাচ করে আমি হয়তো বা আমার রেসপন্স দেওয়ার সময় ডিফারেন্ট একটা রেসপন্স দিব, সেই কন্ট্রোলটা যাতে থাকে, সেটার জন্য আসলে রাইট। এবং ফার্স্ট অফ অল এক্সেপশন হ্যান্ডলিং আমার থাকতেই হবে, যেটা বলছিলাম গ্রেসফুলি হ্যান্ডেল করার জন্য। সেকেন্ড অফ অল এইটাকে ম্যানেজেবল ওয়েতে রাখতে হবে। আমরা এমন একটা জায়গায় যে আমাদের নিজস্ব কিছু ম্যান্ডেট থাকবে যে এই কাজ হলে আমি এটাকে এই এক্সেপশন বলছি, এবং একটা সেন্ট্রাল জায়গায় যে এটার জন্য ক্লায়েন্টের মেসেজটা কি যাতে দেখা যায়। আমাকে যাতে ঘুরে ঘুরে বিভিন্ন মানে ডাউনওয়ার্ডস যেই আমার লাইব্রেরি গুলো আছে সেখান থেকে যাতে দেখতে না হয়, আমি যদি একটা বড় গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলার বা এরকম কোন একটা জায়গায় যাতে মেসেজ গুলা কে নিয়ে নাড়াচাড়া করতে পারি। সো এটা গেল এক্সেপশন হ্যান্ডলিং। আর আরেকটা যেটা থাকে আমাদের কোড বেজে, সেটা হচ্ছে টেস্ট। আমরা বিভিন্ন ধরনের টেস্ট লিখি। সো এই টেস্ট জিনিসগুলোর টেস্টটাকে কিভাবে রাখা যায় বা একটা প্রোডাকশন রেডি কোড বেজে টেস্টটা কিভাবে থাকে, এটার জন্য কি কি জিনিস চিন্তা করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা চিন্তা করতে হবে, এটাকে একটা সেপারেট প্যাকেজ টাইপের বানাতে হবে, যেটা আমাকে ডিসিশন নিতে আমি পারবো যে এটা আমি আমার আর্টিফ্যাক্টে ইনক্লুড করবো, এক্সক্লুড করবো, এরকম কিছু। কারণ আমি যখন একটা আর্টিফ্যাক্ট বা আমি যখন একটা জার বানাচ্ছি বা আমি ডিএলএল বানাচ্ছি, আমি যখন একটা মিনিফাই করছি জাভাস্ক্রিপ্ট, সেখানে হয়তো আমার ওই কোড ওই টেস্টের কোডগুলো থাকা দরকার নাই। সো আমাকে সেপারেট একটা মডিউল রাখতে হবে, যেটা আমি যখন ডিপ্লয় করবো বা আমি যখন বিল্ড করবো আমার সিস্টেম, তখন আমাকে এক্সক্লুড করে টেস্টগুলোকে এক্সক্লুড করে আমাকে আর্টিফ্যাক্টটা বানাতে হবে, যাতে আমার আর্টিফ্যাক্টের সাইজ যাতে ছোট হয়, তাই না? যেসব আমার তো এখন সার্ভারলেসে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে যেখানে হচ্ছে আমার যেই ডিপ্লয়েবল যে আর্টিফ্যাক্টটা সেটা সাইজটা অনেক ম্যাটার করে, কত বড় হবে ছোট। সো এই জন্য আমাদেরকে টেস্টটাকে ফার্স্ট অফ অল আলাদা রাখতে হবে। এবং সেকেন্ডলি
টেস্টের মধ্যেও আবার বিভিন্ন ধরনের টেস্ট থাকে, তাই না? আমাদের কিছু ইউনিট টেস্ট আছে, ইন্টিগ্রেশন টেস্ট আছে, লোড টেস্ট আছে। এই টেস্ট গুলোকেও যাতে আলাদা আলাদা ভাবে রাখা যায় এবং এগুলোকেও যাতে আমি কনফিগার করে যাতে রান করতে পারি। যেমন আমি মেভেন ইউজ করছি, আমি কোন একটা ভাবে যাতে আমার শুধু ইন্টিগ্রেশন টেস্ট গুলোকে মেভেন কমান্ডে চালাতে পারি। আবার কোন একটা কারণে যেসব লং রানিং টেস্ট যেগুলো হয়তো আমি হয়তো নাইটলি বিল্ডে চালাই, সেগুলো চালাতে গেলে যাতে আমাকে ইউনিট টেস্ট গুলো চলা শুরু না করে। হ্যাঁ, আবার ইউনিট টেস্ট যখন আমি চালাতে শুরু করলাম, ইন্টিগ্রেশন টেস্ট যাতে চলা শুরু না করে। তো আমাকে এইটাকে এভাবে করে আমাদেরকে অর্কেস্ট্রেট করতে হবে যাতে আমার হাতে ফুল কন্ট্রোলটা থাকে যে আমার টেস্ট গুলা কখন কিনা চলবে এবং এটা আমার আর্টিফ্যাক্ট থেকে আলাদা একটা সিস্টেমের মধ্যে থাকবে, আলাদা একটা মডিউল বা অন্য কিছুর মধ্যে থাকবে। এটা অবশ্য মানে ইন্টারেস্টিংলি এনাফ হচ্ছে মানে দুইটা প্র্যাকটিস আছে আমি দেখছি যেটা। সো লাইক ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্টের কিছু প্রজেক্টে বা নোডজেস এর প্রজেক্টে যেটা দেখা যায় বা রিঅ্যাক্টের প্রজেক্টও দেখা যায় গেস, যে হচ্ছে আমাদের লাইক আমার কোড বা সার্ভিস যেখানে আছে, যে ক্লাসের টেস্ট আমি করতেছি সেই সেম ফোল্ডারে হচ্ছে আমি ধরেন আমি লাইক ইউজার ক্লাস আছে একটা, সো ইউজার ডট টেস্ট ডট সামথিং ডট জাভা বা ইউজার ডট টেস্ট ডট জেএস এভাবেও করার একটা প্র্যাকটিস আছে। সো দুইটার প্রোজ এন্ড কনস আছে ডেফিনেটলি। যেমন এটা আসলে পুরোপুরি কনভেনশনের উপর ডিপেন্ড করে, আমি আসলে যে কোনো একটা ওয়েতে যাব, এটা হচ্ছে আমার ব্যাপারটা। সো হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দুনিয়াতে এটা খুব কমন, কিন্তু জাভা দুনিয়াতে কিন্তু আসলে পুরো আলাদা থাকাটাই এক্স্যাক্টলি প্যাকেজিংটাই ডিফারেন্ট, কনভেনশনটা হচ্ছে ওভাবেই আর কি, রাইট? সো জাভার ক্ষেত্রে হয়তো বা প্যাকেজটা আলাদা থাকা, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা একসাথে ফিল্টার আউট করা যায় একসাথে থাকা যায়। বাট যেটা বলছো তুমি মানে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বা নোডজেস অ্যাপ্লিকেশন ওখানে হয়তো একই ডিরেক্টরি থাকে, কিন্তু আবার আমি যখন ওয়েব প্যাক বা কিছু দিয়ে যখন বান্ডল বানাই তখন কিন্তু আমাকে ইগনোর টেস্ট করে ওই জেএস ফাইলগুলো ফেলে দিতে পারি। এক্স্যাক্টলি মানে ওটা সময় রাখা যাবে না, রাইট? এক্স্যাক্টলি। আমি এখানে একটু অ্যাড করতে চাই, মানে কনসিডারিং যে আমাদের কোড বেজের টেস্ট আছে, যেটা কিন্তু মানে ফরজ একটা কাজ, এই জিনিসটা যাতে মাথায় রাখি। টেস্ট না থাকলে তো আসলে অর্গানাইজেশন করার কিছু নাই, তাই না? রাইট। সো এটা নিয়ে তো মনে আমরা অনেক কথা বলছি কোন একটা এপিসোডে, সেটা আমাদের কোন একটা জায়গায় এখানে পাওয়া যাবে, সেটা দেখে আসতে হবে যে কেন টেস্ট নিয়ে এত কথা কেন বলছি আমরা, টেস্টটা কেন করতে হবে, সেই জন্য আমাদের একটা এপিসোড আছে। এটা এখানে কোথাও আমি লিংক দিয়ে দিব না। তো ঠিক আছে, আমরা তো বেশ কিছু জিনিস নিয়ে কথা বললাম। তো চারটা জিনিস যেটা হচ্ছে একদম বেসিক, লাইক যে কোনো প্রোডাকশনারি সিস্টেমে বা যে কোনো প্রোডাকশনারি ব্যাকএন্ডে থাকা উচিত এই চারটা জিনিস। সেটা হচ্ছে মানে ফোল্ডার স্ট্রাকচার বা মানে কোড স্ট্রাকচার যেটা থাকা উচিত, আর এটা হচ্ছে লগিং, এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং, আর ফাইনালি হচ্ছে ইউনিট টেস্ট বা টেস্টিং ইন্টিগ্রেশন টেস্ট যেটা হোক। সো এই চারটা জিনিস যেগুলো আমরা বললাম, সেটা মানে ওয়েদার ইটস ব্যাকএন্ড এপিআই অথবা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড জবের জন্য অথবা কোনো ইটিএল প্রজেক্টের জন্য হতে পারে। সো ইভেন ফ্রন্ট এন্ড অ্যাকচুয়ালি হ্যাঁ, অলসো ইভেন ডেফিনেটলি অলসো ইভেন ফ্রন্ট এন্ড, যে কোনো কোড বেসে যদি এই চারটা জিনিস থাকে, ইটস সলিড, এগুলো থাকা উচিত, মানে সবারই ফলো করা উচিত এই জিনিসগুলো। সো হোপফুলি আপনারা এপিসোডটা এনজয় করেছেন। আপনারা যদি চান আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন, আমরা খুব খুশি হব। এবং সি ইউ গাইজ ইন দ্য নেক্সট এপিসোড।